এদিকে হঠাৎ ভয়ানকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ঢাকায় জড়ো হচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী নেতাকর্মী। হঠাৎ শেখ হাসিনার মাস্টার প্ল্যানে কাবু হতে যাচ্ছে ডক্টর ইউনূস। আবারও বিপদে পড়তে পারে বাংলাদেশ। রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে রাজধানী সহ 28 মহানগর জেলায় জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে আপনার গ্রেফতার করে কিংবা অনেকটা তাদের গৃহবন্দী করে তাদের এগেইনস্টে তদন্ত কমিটি করা হচ্ছে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়া নেতাকর্মীর সংখ্যা কম থাকলেও ক্রমেই তা বেড়ে যাচ্ছে। এ লক্ষ্যে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে। আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে, তাহলে বিজয় কি সন্নিকটে? শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি সেনাবাহিনীর একটা গ্রুপ তাদেরকে সহযোগিতা করছে, এছাড়াও ভারত সহযোগিতা করছে, বিএনপির বিশাল একটা অংশ তাদেরকে সহযোগিতা করছে। উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন, নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাদের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের মানুষ একদল চাচ্ছে ইউনূস সরকারকে আরো 5 বছর সময় দেওয়া হোক, আবার আরেক দল চাচ্ছে যে ইউনূস সরকার কালকের মধ্যেই একটা নির্বাচন দিয়ে তাদের নিজেদের জায়গায় ফিরে যাক। কিন্তু দর্শক, আসলে জনগণ কি চাচ্ছে? এই রাজনৈতিক দলগুলো কথা অনুসারে কি দেশ চলবে, নাকি আসলে জনগণের কথা অনুসারে দেশ চলবে, সেটাই কিন্তু মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ের। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জনগণের মতামত শোনাবো, আসলে জনগণ কি বলতেছে, এবং বাংলাদেশের যারা নেটিজেন আছে, বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে, যারা নিরপেক্ষ রাজনীতি করে, যারা নিরপেক্ষ কথা বলে, তাদের কথা শোনাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশে দরকার, নাকি আসলে নির্বাচিত সরকারটা দরকার। দর্শক, কথা বলার আপনারা সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, যে প্রতিবেদনগুলো দেখলে আপনারা বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বেশ কিছু ধারণা পাবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের প্রধান এই মুহূর্তে যারা ফোকাসেবল পলিটিক্যাল পার্টি এনসিপি, তাদের যে অবস্থান, অথবা পাশাপাশি জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোর কিছুটা প্লাস মাইনাস অবস্থান আছে। এর মাঝখানে গেল কয়েকদিন যাবত আজকেও আপনার খুলনায় আওয়ামী লীগের একটা বড় ধরনের, আমি বলতে পারি, ঝটিকা মিছিল হয়ে গেল এর আগে উত্তরাতে। তো প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগের এই কি বলা হচ্ছে তৎপরতা। তো এইসব জিনিস দেখে অনেকেই ভয় পাচ্ছেন, অনেকেই টেনশন করছেন যে আওয়ামী লীগ খুব দ্রুতই আবার পুরনো চেহারায় রাজপথে ফিরে আসবে। আর যদি আওয়ামী লীগ ফিরে আসে, এই 5ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, অথবা অনেকের বাড়ি ঘরে, অথবা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, আবার এই সমন্বয়কদের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সকল বার্তা দিয়েছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বলছেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেই পোস্ট স্টেটাস, অথবা ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে, প্রত্যেককে সাজা দেবে, স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে দেশের পরিস্থিতি কি হবে। এর মাঝখানে আপনার এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা রাফিদ, তিনি যখন পদত্যাগ করলেন, সেখানে উত্তরবঙ্গের 2 নেতাকে দায়ী করে তিনি যখন কথা বলছেন, এর পরের দিন আবার হাসনাত এক ধরনের বক্তব্য দিচ্ছেন। সকল কিছু মিলিয়ে গোয়েন্দা তথ্য তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। তাহলে পরিস্থিতি কি হবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে, এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে, যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে। কারণ এই পর্যন্ত আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে না বা নির্বাচন হবে না, এরকম বক্তব্য কিন্তু আওয়ামী লীগের অবস্থান আমরা এখনো দেখছি না। ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটাও খুব বেশি এখানে ফোকাসেবল হয়নি, যেটা নিয়ে এনসিপি খুব বেশি টেনশনে আছে যে আর কয়েকদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের দলটির সভানেত্রী সহ যারা একদম লাইন লাইনে ছিলেন, তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। কিন্তু এই সকল কিছুর পরে আওয়ামী লীগকে কি বলা হয়েছে, ধরেন বিচ্ছিন্ন করা অথবা ডিভাইডেশন করা, এটা কিন্তু সম্ভব হবে না। এখন আওয়ামী লীগ পরিকল্পনা করতে পারে যে একটা টিম সামনে দিতে পারে রাজনীতি করার জন্য, বাট পেছনে আওয়ামী লীগে থাকতে পারে, শেখ হাসিনা বা তার পরিবার বা যারা দলটাকে লিড করছেন তারাই থাকতে পারে মূল খেলোয়াড়। এই টেনশনও আছে, যার কারণে রিফাইন্ড আওয়ামী লীগটারেও মেনে নিতে চাচ্ছে না। যেখানে সরকার বা বিভিন্ন বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে যারা অন্যায় কারণে অপরাধ করে নাই, তাদের তো ভাই নির্বাচনের অধিকার আছে, দল রিফাইন্ড হিসেবে আসার সুযোগ আছে, যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা পরিচ্ছন্ন নেতাকর্মী তাদের রাজনীতিতে আসার সুযোগ আছে। কিন্তু এনসিপি সহ অন্যান্য দলগুলো এটাকে কিন্তু মানতে চাচ্ছে না। তাদের বক্তব্য, না ভাই, আওয়ামী লীগকে পুনর্বহাল করার কোন ধরনের সুযোগ নেই। আপনার এই মুহূর্তে সবকিছু মিলিয়ে যেটা বলছে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, সকল কিছু মিলিয়ে সবার একটা বক্তব্য যে দেশে যদি গণতন্ত্র রাখতে হয়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, যাদের অপরাধ আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এখন এটার পক্ষেই গণতন্ত্রের যেই ধারণা বা সংজ্ঞা, বা আপনি বিএনপির অবস্থান বলেন, আরো বিভিন্ন দলের অবস্থান বলেন, এই জায়গাটা কিন্তু আটকে আছে। গোয়েন্দা তথ্যগুলো বলছে যে
কিছু একটা ঘটবে। এর মধ্যে আমেরিকার সতর্কবার্তা, আবার অপরদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পুলিশকে মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন মিছিল তো বইলা কইয়া আগে থেকে পূর্ব নির্ধারিত থাকে না, ঝটিকা হুট করে আসে 200, 100, 550 জন 20 জন একটা মিছিল হয়ে যায়, তাকে কিভাবে ঠেকাবেন? আর আওয়ামী লীগের যে বিশাল অনুসারী দেশে আছে সবাই সিচুয়েশনের কারণে ঘাপটি মেরে আছে। সিচুয়েশন বদলাই গেলে আবার রাজপথে অন্যরকম পরিস্থিতিও আমরা দেখতে পারি। দেখা যাক কি হয়। 5 আগস্টের ছাত্রলীগ থেকে বের হয়ে আসা সবচেয়ে বড় মির্জাফর হচ্ছে এই সার্ভিস আলম। সার্ভিস আলম ছিল ছাত্রলীগের 3য় শ্রেণীর একজন কর্মী। সে এখন একটি দলের মুখ্য নেতা হয়ে গিয়েছে। সে নাকি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। ওকে ফাইন, এই সার্ভিস আলম এখন কোথায়? সার্ভিস আলমের গলার টিউন এখন নিচে নেমে গেছে কেন? এই সার্ভিস আলম সে কার সাথে বেয়াদবি করেনি? বাংলাদেশের একদম উপরস্থ যত নেতা আছে, শেখ হাসিনার পরবর্তী এবং তারেক জিয়ার পরবর্তী, সকলের সাথে তো বেয়াদবি করেছে এবং শেখ হাসিনার সাথেও করেছে, তারেক জিয়ার সাথেও করেছে। এই সার্ভিস আলম নিজেকে বাংলাদেশের হত্যাকর্তা মনে করা শুরু করে দিয়েছিল। তার বাবা আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়ে জনপ্রতিনিধি হয়েছে পঞ্চগড়ে একটি উপজেলায়। আর এই সার্ভিস আলম জায়গা বরাবর কিন্তু মির্জাফরের মতো কাজটা করেছে। কিন্তু এই সার্ভিস আলমের ভবিষ্যৎ কি? এই সার্ভিস আলম এখন কোথায় আছে? এই সার্ভিস আলম এখন মিডিয়াতে এসে বালপাকনামি করছে না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। অনেকেই বলছে এই সার্ভিস আলম চাপে পড়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক চাচ্ছে। এটা কি আদৌ সত্য, নাকি এটা তাদের মধ্যে গ্রুপিংয়ের কারণে তাকে জনগণের কাছে কালার করা হচ্ছে, নাকি এটাও একটা তাদের নাটকের অংশ? তারা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক করে, নিজেরাই করে স্বচ্ছতা প্রমাণ করার জন্য। যেমন এই গতকালকে না দেখেন ইসি নাকি তাদেরকে নিবন্ধন দিবে না, 20 তারিখ পর্যন্ত সময় ছিল তাদের 3 মাসের শর্ত পূরণের জন্য। ওরা আরো 3 মাস চেয়েছে, কিন্তু ইসি তাদের নিবন্ধন বাতিল করে দিছে। এটা কি আপনাদের আদৌ বিশ্বাস হয়? এটা কেন করেছে? আমি 2টি অপশন দিয়েছিলাম, আপনারা সেকেন্ড অপশন চুজ করেছেন। সেকেন্ড অপশনটা কি ছিল? যেটাকে জনগণকে আইওয়াশ, যে ইসি যে নিরপেক্ষ, কাউকে ছাড় দেয় না, তার প্রমাণের জন্য এটা করেছে। এই সকল বিষয় নিয়ে সার্ভিস আলমের কোনো বক্তব্য আছে? হাসনাত আব্দুল্লাহ তেমন গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য দিয়েছে? দেয়নি। নাটকের অংশ দরকার ছিল পাবলিশ করে দিয়েছে। এখন এই সার্ভিস আলমকে নিয়ে ব্যাপারগুলো কেন আসতেছে? কাহিনী আছে। কাহিনী হচ্ছে সার্ভিস আলমকে দিয়ে এখন আওয়ামী লীগের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে। আওয়ামী লীগের ভিতরে যে রাজনৈতিক ব্যাপারগুলো ঘটতেছে সিনিয়র লেভেলের, সে এগুলো জানতে চাচ্ছে তাদের আগামীর পরিকল্পনা কি। এই পরিকল্পনাটা জেনে আওয়ামী লীগের তারা সামনের স্টেপটা ফেলবে। কারণ এখন রাজনীতি খুব জটিল পরিস্থিতিতে চলে এসেছে। আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা অনেক ব্যাপারে এখন আলোচনা করবে না, কারণ প্রতিটা পদক্ষেপ খুব হুঁশিয়ার হয়ে ফেলতে হবে। সেই স্টেপগুলো বোঝার জন্য সার্ভিস আলমকে একটু আওয়ামীপন্থী দেখানোর চেষ্টা করা হচ্ছে। জেনুইনি সার্ভিস আলম সে ছাত্রলীগ করলো মনে পড়ে ছাত্রলীগের আদর্শ ধারণ করে না। তার অ্যাটিটিউড, চলাফেরা, কথাবার্তা কিন্তু একটু ডিফারেন্ট। আপনারা বুঝতে পারবেন সে কোন মতাদর্শ বিশ্বাস করে। হয়তো লুঙ্গির তলে ছিল বিদায় প্রকাশ করতে পারেনি, তার প্রবলেম হতে পারে সেই কারণে। তাই তাকে হাইলাইটস করে গ্রুপিং হচ্ছে, বিভক্ত হয়ে গিয়েছে, এগুলো করে এই টেকনিকটা খেলা হচ্ছে। তাই যারা ওর সাথে সক্ষতা আছেন, সিনিয়র লেভেলের বলেন হয় জুনিয়র লেভেলের, বিতর্কত কোনো কথা তাকে শেয়ার করা যাবে না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অনেক বিজ্ঞ, অনেক রাজনীতি করেন, অনেক বছর ধরে রাজনীতি করেছেন, সকল কিছুই রাইট। আমরা পুচকে বাচ্চা ছেলে, কিন্তু বাচ্চা ছেলেদের কথাও কিন্তু অনেক সময় কাজে লেগে যেতে পারে, ইগনোর করা যাবে না। এই বাচ্চা ছেলেরাই কিন্তু এই গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে, ষড়যন্ত্রমূলক ভাবে হোক বা জনগণের সমর্থন হোক হয়েছে। তো তাই বাচ্চাদেরও কথা অনেক সময় কাজে লাগাতে হয়। আওয়ামী লীগ হয়ে গিয়েছে, আওয়ামী লীগের জন্য দুর্বলতা কাজ করে, এগুলো দেখি এখন অনেকে আওয়ামী লীগের সাথে ঢুকতে চাইবে কথা নেওয়ার জন্য। সে কারণে আমাদের সকলকে প্রত্যেক জায়গায় অ্যালার্ট থাকতে হবে। যারা বিভিন্ন গ্রুপ ব্যবহার করেন, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, তারাও খুব অ্যালার্ট থাকতে হবে। অনেকেই এসব বড় বড় গ্রুপে ঢুকার জন্য চেষ্টা করবে, কারণ তারা লোক লাগিয়ে রেখেছে। যেসব বড় বড় আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেগুলোতে ঢুকে আওয়ামী লীগের গতিবিধি লক্ষ্য করার জন্য, আর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা কি দিক নির্দেশনা দিচ্ছে, কোথায় কি হবে, সেগুলো জানার জন্য। এগুলো আপনারা এখন থেকে অ্যালার্ট হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই মনোরন্ত স্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য। সেটি হচ্ছে ভারত থেকে এইমাত্র সরাসরি আপনার বা ভারত সরকার থেকে সরাসরি ডক্টর ইউনূস কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকারকে সরাসরি হুমকি দিলেন। কি সেই হুমকি? দর্শক বন্ধুরা, সবার আগে আমি আপনাদেরকে বলে নেই যেটা নাকি আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ। আমি 4 থেকে 5 মিনিটের ভিতরে এই ভিডিওটা শেষ করে দিব। নাম্বার 1 হচ্ছে ফারাক্কার বাঁধকে নিয়ে। ফারাক্কা বাঁধের পানি আমাদের বাংলাদেশকে আর মেপে দিবে না, কিংবা বাংলাদেশের অনুমতি নিয়ে আর ফারাক্কা বাঁধের পানি ভারত সরকার ছাড়বে না। ভারত সরকারের যখন মন চাবে বা ভারত সরকারের জনগণের কল্যাণের দিকে তাকিয়ে ভারতের যখন মন চাবে ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দিবে,
পুনরায় আবার বন্ধ করবে। উল্টো দিকে আমরা বাঙালিরা যেমন শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে, তারপর হচ্ছে আপনার চীন থেকে যে সমস্ত পণ্য ভারত সীমান্ত হয়ে আমাদের বাংলাদেশে ঢুকতো সেই সীমান্ত আটকে দিল। শুধু এটাই না, বর্তমান ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হবে পুনরায় পাকিস্তানের মতো। পাকিস্তানের মতো ভারত কেন বললো? যেমনটা আপনার শেখ হাসিনা সরকার থাকাকালীন কিংবা বিএনপি সরকার থাকাকালীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা যেমন ছিল ঠিক তেমন হতে যাচ্ছে ভারতের সাথে। তার মানে কি, বাংলাদেশ আর ভারতের সম্পর্ক টোটালি থাকছে না। থাকছে না মানে কি, ভারতের সীমান্ত দিয়ে, ভারতের আকাশপথ দিয়ে ভারত থেকে চাল আসবে না, ভারত থেকে ডাল আসবে না, ভারত থেকে কিছুই আসবে না। অন্যদিকে পাকিস্তানের সাথে কেন তুলনা করলো? কারণ পাকিস্তানের সাথে 53 বছর আমাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক ছিল না। ঠিক তেমনটাই করতে যাচ্ছে ভারত। আপনি যদি ভাই এটা দেখেন, এটা কখনোই কোনো ভালো খবর হতে পারে না, কখনোই একটা দেশের জন্য ভালো খবর হতে পারে না। যদি আপনি প্রথম দিকে তাকান, এই যে মনে করেন ফারাক্কার বাঁধ, এখন যদি ভারত ফারাক্কার বাঁধ মানে ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দেয়, তাহলে আমরা বাঙালিরা কি বাঁচতে পারবো বলেন তো? বন্যা তো পুনরায় আবার চলে আসলো। অন্তর্বর্তীকালে সরকার না ফারাক্কা বাঁধের আরেকটা মনে করেন নির্মাণ করে, কোথায় করলো? করছে? নির্মাণ তো করে নাই। উল্টো দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একের পর এক এই ধরনের মনে করেন আমাদের সামনে নিয়ে আসছে যে চীন থেকে আমরা এত কোটি টাকা নিয়ে আসছি বা আনবো, চীন পরশু দিনকে কাজ ধরবে, অমুক দিন কাজ ধরবে, আমরা দ্বিতীয় আরেকটা ফারাক্কার বাঁধে, এইটা থেকে বড়, ভারতের থেকে বড় দ্বিতীয় ফারাক্কার বাঁধ আমরা নির্মাণ করব, ভারতকে শিক্ষা দিয়ে দিব, অমুক করব, তুমুক করব। এই যে সরকারে বসে আরেকটা দেশকে এই ধরনের হুমকি, এখন যে মনে করেন ফারাক্কার বাঁধের পানি যদি ছেড়ে দেয় ভাই এই মুহূর্তে, তাহলে আমাদের বাংলাদেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইব? কোনো হিসাব আছে? কোনো হিসাব আছে? একে তো অন্তর্বর্তীকালে সরকার কোনো দেশ থেকে সহায়তা আসবে না, কারণ নির্বাচিত কোনো সরকার আমাদের বাংলাদেশে নাই। তার মানে বহির্বিশ্ব থেকে কোনো আর্থিক সহায়তা আমাদের বাংলাদেশে আসবে না, কোনো কান্ট্রি করবে না, কারণ নির্বাচিত তো সরকার নাই এটা। আর এই সরকারকে কেন সহায়তা করবে? আর্থিক সহায়তা কেন করবে বলেন? করবে না। উল্টো দিকে আপনার ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো একটা চুল পরিমাণ জিনিস আসতে পারবে না আমাদের বাংলাদেশে। যদি আসতে হয় পাকিস্তান হয়ে ঘুরে আসতে হবে। এখন অনেকে শাবাশি দিচ্ছে যে পাকিস্তান হয়ে যদি ঘুরে আসে তাহলে তো ভালোই হবে। ভাই ভালোটা কেমনে হবে? ভালোটা কেমনে হবে? এখন যে মনে করেন চাল কিনা খান, ধরুন এক্সাম্পল 100 টাকা কেজি, তখন খেতে হবে 1000 টাকা কেজি। বুঝতে পারছেন? তখন চাল খেতে হবে 1000 টাকা কিলো। পাকিস্তানে 1 কিলো চালের দাম 700 থেকে 800 টাকা। তারপর 2 নাম্বারটা, 1 নাম্বারটা না, 1 নাম্বারটা আপনি যদি খেতে চান আপনাকে 1000 টাকার বেশি গুনতে হবে। তাহলে ভালোটা কেমনে হলো ভাই? ভালোটা কেমনে হলো বলেন? ভারত যদি এখন মনে করেন এই যে চাল আটকায় দেয়, তারপরে এই যে ধান বুনেন, ধানের যে বীজ লাগে, বীজ, এই বীজটা আমাদের বাংলাদেশের বীজটা ভালো না, ভারত থেকে আসে। এখন ভারত যদি এই বীজটা বন্ধ করে দেয় তাহলে তো কৃষকের অবস্থা একদম মনে করেন নাজেহাল হয়ে যাবো। হ্যাঁ, তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি? আর বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে টানা পড়া লেগে গেছে। একদল বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার আরো কিছুদিন থাক, আর একদল বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি চলে যাক। আসলে এই দুইটার মাঝে আপনি কি চান? আসলে আপনার কি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার থাকলে দেশের ভালো হবে, নাকি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে চলে গেলে দেশের ভালো হবে? এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মতামত করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলোকে আমরা অনেক সম্মান করি। আপনারা চাইলেই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।